আমি আর পারছি না, রাষ্ট্রটা যা যেই পারে, এনসিপি বাইরে এত যোগ্য, ওনারা এত ভালো বলছে, বিগত দিনে ওনারা তো আমরা দেখেছি তো ডক্টর ইউনূস সাহেবের সাথে থেকে কে কতটুকু সফল হয়েছে, কে কতটুকু সমালোচিত হয়েছে। আপনার বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনা করার দায় আপনি কি তার চোখ উপড়ে ফেলতে পারেন কিনা? ইনফ্রাস্ট্রাকচার ঠিক না থাকলে সুপারস্ট্রাকচার ঠিক থাকবে না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাছে প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপে সঙ্গে শান্তা সারাদিন। দর্শক, আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন সম্মানিত অতিথি এবং আরও একজন কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন ডক্টর সাজেদুল হক রুবেল, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। রয়েছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন কামরুজ্জামান রতন, সংসদ সদস্য বিএনপি। শুরুতেই আমি আলোচনাটা শুরু করতে যাচ্ছি তাহসিন রিয়াজ আপনাকে দিয়ে। আপনি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে রিফর্ম তো আসলে বাতির সুইচ না, যে অফ করব অন করব এমন হওয়ার সম্ভব না। সূর্যের আলো যেমন ধীরে ধীরে ওঠে, ঠিক সেভাবে রিফর্ম গ্র্যাজুয়ালি হবে, না হলে মানুষ মানিয়ে নিতে পারবে না। আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বক্তব্যের সাথে আসলে কতটুকু একমত? কারণ অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখলাম যে সংস্কার কমিশনের ধারাবাহিকভাবে বৈঠক করেছে, জুলাই সনদ প্রণয়ন করতে প্রায় 18 মাস সময় নিয়েছে। বিএনপি সরকারের 6 মাসের মতো সময় যেতে না যেতেই সংস্কার বাস্তবায়নের প্রত্যাশা যদি আমরা করি, সেটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন? আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যারা আমাকে শুনছেন। দেখেন, ওই ক্রনোলজিটা রাইট না। যে ধরেন 18 মাস সময় নিয়েছে, তাহলে বিএনপিও কি 18 মাস সময় নিবে কিনা বা 6 মাসের মধ্যে ইমপ্লিমেন্টেড করবে কিনা? ফ্যাক্টরটা এখানে, ফ্যাক্টরটা হচ্ছে যে 18 মাস সময় নিয়েছে R&Dতে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। 18 মাস সময় গিয়েছে অভ্যন্তরীণ বোঝাপড়ায়, কমিউনিকেশনে, এগ্রিমেন্ট অ্যান্ড ডিসএগ্রিমেন্টে। তো যখন আপনি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যখন আপনি একটা জায়গায় এসে উপনীত হতে পারেন, যখন অল পার্টি মানে পলিসিতে যখন আপনি একটা জায়গাকে ইনপুট দিতে পারেন, তখন তো ম্যাটার অফ ডিসিশন। কিন্তু মানে এই যে আমরা যেটা পারি এটা কিন্তু বিল্ডিং নির্মাণ না। মানে আমরা যেভাবে করে ব্যাপারটাকে ভাবছি যে একটা বিল্ডিং বোধহয় এখন নির্মাণ করতে হবে, একটা বিশাল সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, আপনাকে যথার্থ সময় যতটুকু সময় দেওয়া দরকার সেটা আপনি দিবেন। কিন্তু এটা এমন কোনো রকেট সায়েন্স না যে এতদিন ধরে R&D হয়েছে, এখন চাঁদে রকেট পাঠাইতে হবে, ফলে এটার জন্য এখন রকেট বানাইতে হবে, সেটার জন্য আপনার লোকজন জনবল নিয়োগ দিতে হবে, কে রকেটে যাবে সেখানে প্রতিযোগিতা হবে, অনেক ক্যাওয়াস অ্যান্ড অনেক ক্রিটিক্যাল সিদ্ধান্ত সেখানে নিতে হবে। ইটস নট দ্যাট, এ ম্যাটার অফ ডিসিশন নাও। সো আইদার ইউ উইল টেক ডিসিশন পজিটিভলি অর নেগেটিভলি। তো ব্যাপারটা হচ্ছে এরকম। আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে সুইচের কথা, দেখেন তো হলো তো 6 মাস, তাই না? এখন 6 মাস আপনি তো কম সময় বলতে পারেন না। আসলে 6 মাস কিন্তু আসলে খুব ছোট সময় না। দেখেন, আমরা সেই সরকার গঠন হওয়ার পর থেকে অল্প সময় বলতে বলতে 6 মাস অতিবাহিত করেছি। এখন আমি আপনাকে একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। যেমন দেখেন কি হলো, আমরা মানবাধিকার কমিশন নিয়ে আমরা অনেক আলোচনা করলাম আপনাদের এই টকশোগুলোতে এসে, সবাই আমরা আলোচনা করলাম। অ্যামেন্ডমেন্ট হওয়ার কথা ছিল, সেটা অ্যামেন্ডমেন্ট করা হলো না। যেটা ইন্টারিম থেকে যেটা সাজেস্টেড ছিল সেটাকে অ্যামেন্ডমেন্ট করেনি তারা। এবং তারা আমাদের সবাইকে যখন আমরা জিজ্ঞেস করলাম কেন এটা করলেন না, এটা তো ভালো ছিল। আইনগতভাবে যত ধরনের মানে ক্রিটিসিজম আছে, সব ক্রিটিসিজমেই এই আইনটাকে তারা ইন্টারিম যেটা সাজেস্ট করেছিল এটাকে তারা ভালো বলেছে, সকল পক্ষের সকল মতের লোকজন। তারা বললো না আমরা এর থেকে ভালো করবো, এটাই তো তারা বলেছিল। আপনার নিশ্চয়ই মনে থাকবে, এখানে রতন ভাই আছেন, রতন ভাই নিশ্চয়ই ভুলে যাবেন না। তারা বললো এর থেকে অনেক ভালো করবে, ফলে এটা তারা অ্যামেন্ডমেন্ট করে নেই, তারা নিজেদের মতন করে একটা প্রপোজিশন দিবে। এখন দেখেন, তারা প্রপোজিশন দিল, আমি ধরেন বিরোধিতা নাই করলাম, তো অনেক খারাপ মানুষ বিরোধী দলের কাজ হচ্ছে বিরোধিতা করা। রতন ভাই ধরেন নাই বিরোধিতা করলো, রতন ভাই আছেন, রুবেল ভাই আছেন, নাই বিরোধিতা করলো। তার দলের খোদ যিনি লম্বা সময় মানবাধিকারের প্রোফাইল যার আছে, যিনি বাংলাদেশে মানবাধিকার নিয়ে লম্বা সময় 18 বছর একেবারে ফ্রন্টে থেকে ফাইট করেছেন, তুলিয়াপার কথা বলছি, মায়ের ডাকের স্টেটমেন্টটা পড়েন যে এই মানবাধিকার আইনটা তারা ফাইনালি মন্ত্রিসভায় পাশ করেছে। আচ্ছা, সরাসরি মায়ের ডাক এটার বিরোধিতা করেছে এবং খুবই স্পষ্ট। দেখেন, আপনি মানবাধিকার আইন করলেন, কেমন আইন করলেন, কেমন আইন বানালেন? ধরেন আমি একটা অপরাধ সংগঠিত আমার দ্বারা হয়েছে,
এটার তদন্ত করবে কে? তদন্ত করবে আমার দল বা আমার বিভাগ বা আমি যেই প্রোফাইল থেকে বিলং করি। ধরেন পুলিশ একটা মানবাধিকার লঙ্ঘন করেছে, এটা তদন্ত করবে পুলিশ, তদন্ত করে পুলিশই এটা রিপোর্ট দিবে এবং পুলিশ নিজেকে নিজে পরামর্শ দিবে যে তোমার এই 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 মানবাধিকার লঙ্ঘন করাটা উচিত নাই, তোমার এই মানবাধিকার লঙ্ঘন তুমি সামনে থেকে আর করবে না। ফলে দেখেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনিই কর্তা, আপনিই বিচারক, ফলে এখানে বিচার কতটুকু নিশ্চিত হবে সেটা তো আমরা তো 18 বছর দেখেছি। আবার ঘুরে ফিরে আপনি সেই জবাবদিহিতার বাইরে রেখে পুরো বিষয়টাকে আপনি সেই 2009 সালের একটা রেপ্লিকা আমরা দেখলাম, কিছু প্লাস এন্ড মাইনাস আপনি করেছেন। এখন আপনি আমাকে বলেন যে সুইচ টিপ দেওয়ার কথা আপনি বলছেন, আমি দেখতেছি আপনি একটা সুইচ টিপছেন, রাষ্ট্র গেছে অন্ধকার হয়ে। এখন আপনি যে পরবর্তী সুইচ টিপলে আলো আসবে আমি বুঝবো কিভাবে? আপনি তো আমাকে কনফিডেন্স আনতে পারছেন না। আচ্ছা। এখন আপনি আমাকে বলতে পারেন আমি অযথা সমালোচনা করছি, আমি তো ভাই অযথা সমালোচনা করছি না। আপনার দলের খোদ মেম্বার অফ দি পার্লামেন্ট তার সংগঠন থেকে স্টেটমেন্ট দিয়ে এটার সমালোচনা করেছে, আমরা তো করেছি, যত মানবাধিকার সংস্থা আছে আদার্স তারা এই কথা বলছে। এখন দেখেন ভাত তো ভাই সব টিপ দিয়ে আপনি চেক করতে পারবেন না, পারবেন? এটা তো রেশনাল না। আমি যদি বলি পুরো ভাত চেক করেন, ভাতের প্রত্যেকটা দানা আপনি চেপে চেক করেন, এটা তো রেশনাল না। আপনাকে একটা দুইটা দানাই তো চেক করতে হবে। আপনি দেখেন 18 মাস গেল, বিবিসি গতকাল খুবই চমৎকার একটা রিপোর্ট করেছে, তারা বলেছে মব সহিংসতা। দেখেন মব সহিংসতা নিয়ে টকশোগুলোতে সবচেয়ে বেশি আমাদেরকে আপনারা প্রশ্ন করেছেন, আমরা অ্যাপ্রিশিয়েট করেছি। করবেন না কেন? আমরা যেহেতু রাষ্ট্র নিয়ে কাজ করি, আমরা যেহেতু জনগণের একটা দল, আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমাদেরকে প্রশ্ন করে আপনারা জর্জরিত করবেন, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। কিন্তু আপনারা কি বিএনপির লোকজনদেরকে ডেকে জিজ্ঞেস করেছেন? বিবিসি বলছে যে বিগত 6 মাসে 120 জন শুধুমাত্র মব সহিংসতা নিহত হয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো তাদেরকে থেকে নিতে হবে না? দেখেন সরকারে যারা থাকে তারা তো মোর দায়িত্বশীল, তাদের তো জবাবদিহিতার জায়গা বেশি। খুন হয়েছে 73টা। নিউ মার্কেটে আমরা দেখেছি চাঁদাবাজি করতে গিয়ে যুবদল ছাত্রদল নিজেদের 13 জনকে আহত করে নিল। আর কার্ড দেখেন, তাদের সবচেয়ে যে ইউনিক সেলিং পয়েন্টটা ছিল কার্ড, এই কার্ডে এখন আমরা দেখছি প্রত্যেকটা ইউনো কার্যালয়ে কার্ডের প্রসঙ্গে আসছি। জি, ফলে দেখেন তাসিন রিয়াজ, ফলে আমি শেষ লাইনটা বলি, ফলে দেখেন সুইচের কথা তিনি বলেছেন যথার্থ, কিন্তু তিনি সুইচ টিপলে তো ভাই অন্ধকার হয়ে যেতেছে। আলো জ্বালানোর মতন একটা এক্সাম্পল আমাদের কাছে দেন, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই। দ্যাটস ইট। তাহসিন রিয়াজের কাছে আবার আসবো। কামরুজ্জামান রতন আমাদের সাথে যুক্ত হয়েছেন, সংসদ সদস্য বিএনপি। স্বাগত আপনাকে। যে প্রসঙ্গ ধরে কথা বলছিলাম, যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে রিফর্ম তো বাতিল, সুইচ না যে অফ করব অন করব এমন তো হওয়া সম্ভব না। কিন্তু তাহসিন রিয়াজ যেটা বলছিলেন যে আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই, সেই আস্থাটা রাখা সম্ভব হচ্ছে না। এখন সরকার আসলে কোন পথে এগুচ্ছে যে সবাই সরকারের উপর আস্থা রাখতে পারছে না? কেন অনাস্থা তৈরি করছে সরকার? সমালোচনা শোনা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য খুব উপকারী জিনিস। ওটা মেনে বুঝে যে এটা ইউ আর মোস্ট ওয়েলকাম। তো যে আবার যে গাছে ফল ধরে ওই গাছে কিন্তু সবাই তাকায় থাকে, ওই গাছে ঢিল মারে, এটা স্বভাব সুলভ। এখন যদি ধরো ওই গাছের কি দোষ? বিএনপি 3-3বারের সরকারে ছিল, ভুল ত্রুটির মধ্যে দিয়ে আবার জনগণের আস্থার বিশ্বাসের পরে কিন্তু বিদেশে থেকে, যেটা কোনোদিনই বাংলাদেশের কোনো নেতা প্রমাণ করতে পারেনি যে বিদেশে থেকে সংগঠনকে এক রাখা যায়, সংগঠনকে গুছিয়ে আবার একটা রাষ্ট্র ক্ষমতা জনগণের বিশ্বাসের আস্থার জায়গায় নিয়ে যেতে পারে। যেটা সফল করেছেন সেটা হলো তারেক রহমান। তা আমি এই জিনিসটা আমি সত্য ওনার কর্মী। এখন যদি আপনি বলেন রুবেল ভাই আমি যদি বাড়িয়ে বলে থাকি, বলেন যে কোথায় আমি বাড়িয়ে বললাম। এখন একটা কথা বলবো, কথা বলার পর তো আমার রিয়াজ ভাইয়া উনি বলতে পারে এটা ডকুমেন্টস কোথায়? হ্যাঁ ডকুমেন্টস আছে। একটা ছোট্ট একটা কথা বলি, আমি কয়েকদিন আগে যে জুলাই আমাদের জাদুঘর উদ্বোধন হলো, ওইখানে জানি কিছু কিছু জিনিস ব্যর্থ হয়েছে। কারা করেছে? হ্যাঁ, যেহেতু গভর্নমেন্ট ওইখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যদি কোথাও ভুল করে থাকে অবশ্যই এটা কিন্তু প্রধানমন্ত্রীর ভুল না। কেন? কারণ প্রধানমন্ত্রী ওদিনকে কি এখানে আমার দেখাবে, কোন সত্য কোনটা আসবে, কোন জায়গায় কোনটা বসছে। উনি কি রাষ্ট্রে এত দায়িত্ব পালন করতে ওইটা পুঙ্খানুপুঙ্খানুভাবে কি দেখার দায়িত্ব তো প্রধানমন্ত্রী ছিল না, কিন্তু ভুলটা হয়েছে। যেখানে শুধু আমার আবু সাইদ ছিল না, এটাই না, বেগম খালেদা জিয়ার সংগ্রামের ইতিহাসের ওনার ছবিটা ছিল না। তো এটা কি আমাকে হার্ট করেনি? তা আমি হয়তো প্রতিবাদের ভাষাটা একটা বিদেশিদেরকে ওইভাবে বসিয়ে রেখে যেটা করেছে, আলটিমেটলি কী হয়েছে? এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকারের আমলে যদি এতগুলা বিদেশিরা কূটনীতিকটা যদি ওখান থেকে উঠে আসে আমাদের ব্যবহারের কারণে, ধরুন আমি এখানে ওনার সাথে ব্যবহারটা খারাপ করলাম, জাতি দেখবে কিন্তু তখন এই ব্যবহার খারাপ করার কারণে, বা উনি একটা অন্যায় কথাই বললো, আমাকে ব্যবহার খাওয়া মানে করার মতো একটা উদ্বুদ্ধ করলো, আমাকে ইনসিস্ট করে একটা প্রভোগ করলো যে আমি করতে যেন বাধ্য। কিন্তু ওইখানেই কিন্তু আমারও নৈতিকতার, আমারও কিন্তু রুচিবোধের মানে একটা ব্যাপার থাকবে যে না, উনি যতই বলুক মানুষ দেখুক কাজটা ঠিক করে নি। তো ওনারা যে
এই যে একটা প্রভোগ করে সালাউদ্দিন সাহেব বলার পরেও ওনারা যে এই কাজটা করলেন, তা আমি কি রিয়াজ ভাই কি বলবো যে উনি ভালো করেছেন? তা আমাদের এই যে যাত্রাটা, এই যাত্রাটার মধ্যে শাসক দল বলবো না, দায়িত্ব নিয়ে তারেক রহমান যিনি আসছেন, আমি আপনাকে অন রেকর্ড বলি, হাসিনার সর্বশেষ ইলেকশন হয়েছে কত 7ই জানুয়ারি, রাইট রুবেল ভাই? 5 তারিখে তারেক রহমান ওনার যে স্কেপেতে সারা দেশের লন্ডন থেকে উনি একটা সংবাদ মানে আমাদেরকে লাস্ট একটা ইনস্ট্রাকশন দিয়েছে, আমি তখন মুন্সিগঞ্জ জেলার দায়িত্বে। উনি বলেছে যে কথাটা উনি অন্যভাবে বলছে, আমি তাকাব্বরি করে বলছি না, আমি দ্ব্যর্থহীনভাবে আমি বলছি আপনাদেরকে, ট্রাস্ট অন মি, হাসিনা থাকবে না। আমি গর্ব করে বলছি এই কথাটা বলছেন। এখন এই কথাটা যদি শুনতে চায়, তারেক রহমানকে আবার কে কি বলছে, উনি তো নিজে বলছে আমি মাস্টার মাইন্ড না, জনগণ এটার মাস্টার মাইন্ড। তো এই কথা বলার পরে আমি যদি চামচামির ক্ষেত্রে যদি আমি তারেক রহমানকে এটা বলি, উনি তো এই এপ্রিসিয়েটটা তো গ্রহণ করছে না, তাহলে বলি ওই দিন যখন এই কাজটা উনি যখন এতগুলো 750 জনের মাধ্যমে গুলশানের যে মিডিয়া সেলটা আছে ওইখানে কিন্তু এটা সংরক্ষিত আছে, আর কেবে যদি মনে করি ওইটাতে আমরা সংরক্ষিত। রিয়াজ ভাইয়ের সন্দেহ হইলে তার মানে কি তারেক ভাই কি গণক? আমি ওইটাও কিন্তু বলছিলাম, মানে ওনার কনফিডেন্স এবং বাংলাদেশের অবস্থা বৈদেশিক মানে সব কিছু মিলে উনি একটা শব্দ বলেছে। আবার বলি, যখন মিটিংটা শেষ হয়ে গেল, মিটিংটা শেষ হয়ে যাওয়ার পরে তারেক রহমান আবার মুকুল নামে ছেলেটা বলে আবার সবাইকে সংযোগ করো। তো যারা যারা সংযোগের মধ্যে ছিল সে রিপিটেডলি কিন্তু উনি এই কথাটা বলছে। এখন উনি আন্দোলনের সফলতার ক্ষেত্রে উনি এই বার্তাটা দিয়েছেন। এখন উনি যে দায়িত্বটা নিলেন, উনি সুইচ অন করেছেন। সুইচ যে এখন যে কোনো জায়গায় যে অন্ধকারটা নেই, তো অন্ধকার যখন আমি ব্যবস্থাটা করব, তো আমাকে সুইচ দিয়ে তো আমাকে জ্বালাতে হবে। হ্যাঁ, এখন ওই মুহূর্তে আমার কারেন্টের আমার সাপ্লাইটা নেই। উনি কি বলেছে না ওইটা সারা জীবন অন্ধ থাকবে বা অন্ধকারের মধ্যে আমাদেরকে চলতে হবে? প্রশ্নটা হচ্ছে 6 মাস অতিবাহিত হওয়ার পরও কেন সরকারের উপর আস্থা রাখা যাচ্ছে না? কারণ আমরা আসলে কোনো এতগুলো বিষয় আমাদের সামনে চলে আসছে, জ্বালানি তেলের সংকট এবং গ্যাস সংকট, সবকিছু মিলিয়ে এখন যে দেশের পরিস্থিতি এত তাহলে লোডশেডিং, ওনারা বলুক বাংলাদেশের রাজনীতিবিদদের এই প্রতি, অবস্থা হয় বাংলাদেশের রাজনীতিবিদদের প্রতি না, কি বাংলাদেশের কারণে রাজনীতিবিদদের প্রতি আমি একটু বলি। জি, আপনি যদি রিফর্মের বিষয়টি যদি বলেন, আমার মনে হয় তাসনিম রিয়াজও সেটাই জানতে চাচ্ছিলেন যে রিফর্মে কেন সরকার আস্থা দেখাতে পারছে না সবাইকে। তাহলে আমি স্বীকার করি, কথাটা বলি যে কেন আস্থা রাখতে পারছে না। এখন ঠিক আছে, আমি বিএনপি নাই, তো রিয়াজ ভাইরা বলুক, আমরা দায়িত্ব পেলে জনগণ যদি আমাদেরকে দেয় ওনাদের উপর আস্থা থাকবে। বাংলাদেশের মানুষের রাজনীতিবিদদের উপর দলের উপর আস্থা নেই, একা আমি সোজা সবটা বললাম। তো ওই আস্থাটা এখন দায়িত্ব পেয়েছি, তো সব দোষ এখন বিএনপির। আমার মনে হয় দায়িত্ব পাওয়াটাই অপরাধ। জনগণ এতগুলো সিটে আমাদেরকে ভোট দিয়েছে আস্থা বিশ্বাসের উপর, আপনি আমাকে 5 টাকা রাখতে দিলেন, ওই 5 টাকার আমানত আপনাকে ফিরিয়ে দেওয়া বা আপনার সাথে কমিটমেন্টের পরে ওগুলো ফিরিয়ে দেওয়া, এটা আমার নৈতিক না, এইটা আমার রাজনৈতিক আদর্শ। যেই কারণে মানুষ প্রেসিডেন্ট জিয়া থেকে আরম্ভ করে আমার খালেদা জিয়াকে ক্ষমতায় বসিয়েছে এবং সেম আস্থার উপর তারেক রহমান দায়িত্ব নিয়েছে। আমি মনে করি মানুষ এটা বলবে, তবে এই সমালোচনাটাকে আপনার যে আজকে ভাষা, মানুষের স্বার্থে সমালোচনাটা করবে, দেশের স্বার্থে করুক, সেটা পজিটিভলি করুক, সত্যতার নির্ভর করুক, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং ওনাদের বলার মধ্যে দিয়ে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও ভালো কাজ করব। জি, আবার আসবো কামরুজ্জামান রতন। ডক্টর সাজেদুল হক রুবেল, একই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই যে ধীরে ধীরে সংস্কার এবং মানুষ মানিয়ে নিতে পারার বিষয়টা কি যৌক্তিক না অযৌক্তিক? আপনার কি মনে হয় যে সংস্কার কি আসলে তাড়াহুড়া করার কোনো বিষয় কিনা? ধন্যবাদ আমার 2 সহ-আলোচক রতন ভাই সহ, এবং আপনি এবং দূরে এবং কাছে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। আসলে এইখানে একটু মানে কানের কাছে বাড়ি লাগে আর কি, বাড়িটা লাগে আর কি। প্রথম কথাটা খুব সুন্দরভাবে বলেছেন যে প্রকৃতির নিয়মে সব পরিবর্তন হবে। হ্যাঁ, যেমন দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে মৌসুমের পরিবর্তন ঘটে, ঋতুর পরিবর্তন ঘটে, সেরকম একটা পরিবর্তনের মতো করে বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু ব্যাপারটা এই ব্যাপারটা তো আসলে স্বতঃস্ফূর্ত বা ন্যাচারাল ব্যাপার না, এটা তো ইনিশিয়েশনের ব্যাপার আছে, উদ্যোগের ব্যাপার আছে। এখন মানুষের মানায় নেওয়ার ব্যাপারটা ঠিক আমার কাছে বোধগম্য না আর কি। ঠিক আছে, মানুষ মানায় নেবে না মানে কি? মানুষ যদি দেখে যে দেশের আইন কানুন ঠিক হয়ে গেছে, তাহলে মানুষ কি হোঁচট খাবে নাকি? হ্যাঁ, হোঁচট খেতে পারে, কিছু মানুষ হোঁচট খেবে, যারা একটু আইন অমান্য করেন তারা হোঁচট খাবেন আর কি। দেশ যদি আইনের শাসনে ফিরে যায় তাহলে মানুষ হোঁচট খাবে? মানুষ হোঁচট খাবে না। এটা যত দ্রুত সম্ভব, হ্যাঁ, যত দ্রুত সম্ভব ফিরে যেতে হবে।
এই যে যেমন দুটি বিষয় 3টি বিষয় আছে, 3টি বিষয়ের ক্ষেত্রেও আপনি ধরেন এই যে আপনার সুপ্রিম কোর্টের সচিবালয়ের বিষয়, আবার সেই মানবাধিকার কমিশনের বিষয়টি, এইগুলো বিষয়গুলোতে আসলে মানুষ কি খুব মানে বিব্রতকর অবস্থায় পড়ে যেত? বা দুদক নিয়ে যে বিষয়টা রয়েছিল বা পুলিশ নিয়ে যে বিষয়গুলো প্রস্তাবনায় আছে, সেগুলো যদি খুব দ্রুত এক রাতের মধ্যে আপনি পরিবর্তন করে ফেলেন, তাহলে মানুষ হোঁচট খাবে না। হ্যাঁ, মানুষ খুব আনন্দিতও হবে না, মানুষ খুব একটা বুঝবে না যে কি পরিবর্তনটা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি উপকৃত হবে আপনার সরকার সবচেয়ে বেশি গিয়ে স্মুথ জায়গায় আসতো, সবচেয়ে বেশি যেটা বলেন যে আপনারা সমালোচনা করবেন তাহলে আমরা সঠিক পথে থাকবো। হ্যাঁ, যে এনসিপি সমালোচনা করবে তাতে রতন ভাই সঠিক পথে থাকবেন, এই যে তার যে স্পিরিটটা আছে, সেই স্পিরিটটাই আরও ঠিক থাকতে পারতো যদি এই সামান্য কয়টা অধ্যাদেশের ব্যাপারে একটু বিএনপি ফ্লেক্সিবল হতো। বিএনপি তো অনেকগুলো অধ্যাদেশ গ্রহণ করেছে, হ্যাঁ, অনেকগুলো 250 অধ্যাদেশের মধ্যে অনেক অধ্যাদেশ তিনি গ্রহণ করেছেন, কিন্তু কয়েকটি অধ্যাদেশ গ্রহণ না করার মধ্যে দিয়ে একটা সন্দেহের বীজ মানুষের মধ্যে ঢুকে গেছে যে তাহলে বিএনপি এই যে সুপ্রিম কোর্ট এটা কেন আসলে আলাদা সচিবালয়টা রাখছে না, কেন সেই মানবাধিকার কমিশনে কোনো অভিযোগ আমি যা করব, আমাকে ধরেন আমার ছেলেকে ধরে নিয়ে গেছে, গুম করার চেষ্টা করা হচ্ছে, আমি যে ওখানে নালিশ করলাম, আপনি তার হাতেই তদন্তের দায়িত্ব দিলেন যে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিছে। তো আমি তখন বিপদাপন্ন হয়ে যাচ্ছি। তো এখন না তাহলে আমরা আসলে যা করেছিলাম সেটা আবার কি জিরোতে নেমে আসলো কিনা? ব্যাপারটা 18 মাসের ব্যাপার না, ব্যাপারটা 8 মাসের যে বৈঠক চলেছে সেই বৈঠকের ব্যাপার না, ব্যাপারটা আপনি আসলে বাংলাদেশকে ঠিক কোন লাইনে নিয়ে যেতে চান। আপনি কি বাংলাদেশকে গিয়ে সত্যিকার অর্থে একটা ট্রান্সফরমেশন করতে চান, ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন করতে চান, নাকি যেমন ছিল তেমন রাখতে চান আর কি? এটা হলো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে যে এই সরকার তো মানে ভাবে সাবে, তো আমার কাছে যেটা আমি বিশ্বাস করতে চাই বা জনগণের বিশ্বাস করতে চায় যে তারা পরিবর্তন চায়। ঠিক আছে, একটা কথা আমি দু এক জায়গায় বলেছি, এ ধরেন মানবাধিকার কমিশন বা সব কিছু মিলিয়ে সবচেয়ে বেশি যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে যে রাজনৈতিক দলের বিরুদ্ধে বিগত 17 বছর বা 15 বছর, সেই দলটির নাম হলো বিএনপি। সবচেয়ে বেশি গুম হয়েছে, আমারও গুম হয়েছে, কিন্তু যার বেশি গুম হয়েছে সেই দলটির নাম হলো বিএনপি আর কি। ফলে গুম কমিশন, মানবাধিকার কমিশন, এই বিষয়গুলো সংস্কারের থ্রাস্ট সবচেয়ে যার শরীর থেকে আসবে, সেই দলটির নাম হলো বিএনপি। সরকার যেন নিজে থেকে এই কাজটা করে, উদ্যোগ নিয়ে করে, এইজন্য কি আপনি এই কথাটা বলছেন? না, এটা বিশ্বাস করেন, তার অভিজ্ঞতা, এটা তো বিএনপি তার অভিজ্ঞতা থেকে তাকে শিক্ষা নিতে হবে, ইতিহাস থেকে তার শিক্ষা নিতে হবে। এখন বিএনপি যদি এতটা নির্বোধ হয়ে যায়, তার যে বিগত দিনের যে মানে স্ট্রাগল, সেটা যদি সে ক্ষমতায় গিয়ে মাত্র কয়েকদিনে ভুলে যায়, তাহলে তো একটা বিরাট বড় ট্র্যাজেডি হবে। ঠিক আছে, ফলে আমরা বিশ্বাস করতে চাই এবং জনগণও বিশ্বাস করে। আমি এর সাথে খুব গিয়ে একমত না যে দ্রুত অনাস্থা তৈরি হচ্ছে। দ্রুত অনাস্থা এই রিফর্মের কারণে তৈরি হচ্ছে না, দ্রুত অনাস্থা তৈরি হওয়ার জন্য আরো কিছু ব্যাপার স্যাপার আছে। গ্যাস নিয়ে ব্যাপার আছে, তেল নিয়ে ব্যাপার আছে, জ্বালানি নিয়ে ব্যাপার আছে, দ্রব্যমূল্য নিয়ে ব্যাপার আছে। এইটা আসলে মানুষ বোঝে, মানুষ কিন্তু এইটা বোঝে। মানুষ বুঝে যে আমার নিরাপত্তার সমস্যা হচ্ছে, মানুষ বুঝে যে আমি পুলিশের কাছে যে পুলিশ এখন আমার বন্ধু হতে পারে নাই, মানুষ বুঝে এখনো আমি বিচার পাচ্ছি না, মানুষ এখনো বুঝতে চায় ভাই খালি জিনিসের দাম বাড়তেছে, কোনো মা নাই, কোনো বাবা নাই, কোনো অভিভাবক নাই, কোনো কিছু নেই, মনে দেশে সরকার নাই। এই যে জায়গাগুলোতে মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে বিএনপির উপর। ঠিক আছে, রিফর্মের ব্যাপারটা আমি বুঝি, আপনি বুঝেন, আমরা যারা সুপ্রা স্ট্রাকচার নিয়ে খুব চিন্তিত তারা বুঝি, কিন্তু জনগণের গায়ের উপর দিয়ে যায় ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপার স্যাপারগুলো, এই ছোট ছোট মাইক্রো ইকোনমিক ব্যাপারগুলো জনগণের চামড়ার উপর দিয়ে যায়। জনগণ কিন্তু ওই কারণে বিএনপির উপর বিরক্ত হওয়া শুরু করেছে। এখনো পরিস্থিতি ঠিক অনাস্থা তৈরি হওয়ার মতো জায়গা নেই, ঠিক আছে, কিন্তু সম্ভাবনা আছে, তৈরি হয়ে যেতে পারে। আচ্ছা, তাহসিন রিয়াজ, আমি আপনার কাছে আসতে চাই ডক্টর সাজিদুল হক রুবেলের কথার প্রসঙ্গ ধরে। এই যে সাধারণ মানুষের মধ্যে যে অনাস্থা তৈরি হচ্ছে বা তারা বিরক্ত হচ্ছে, এটা আসলে খুব বড় বড় ইস্যু যেগুলোকে আপনারা অ্যাড্রেস করছেন, রিফর্ম, এগুলো অনেক ভারী আলাপের দিকে যায়। সেগুলোতে না গিয়ে সাধারণ মানুষ চিন্তা করে বাজার দর বাড়লো কিনা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলো কিনা, গ্যাস পাওয়া যাচ্ছে কিনা, এগুলো তাদের চিন্তা ভাবনার মানে সবার প্রথমে এটি তাদের মাথায় আসে।
এখন এমন পরিস্থিতিতে সরকার যখন একটা ভাঙা অর্থনৈতিক অবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করলো, আপনার মতে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আপনার মতে কোনটিকে প্রায়োরিটি দেওয়া উচিত? সংস্কারের দিকে বেশি আগানো উচিত এই সরকারের, নাকি আসলে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলোর দিকে আগানো উচিত? আচ্ছা দেখেন, মানে আপনি যথার্থ বলছেন, কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা এই যে মুখোমুখি করা। সংস্কার করলে বোধ হয় এই কাজগুলো করা যাবে না। দেখেন, সংস্কারের সাথে তো এটার কোনো দ্বন্দ্ব নাই। মানে এটার জন্য মানে সংস্কার করতে হইলে ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনার 300 সদস্যকে একেবারে 3 মাসের জন্য একটা জায়গায় নিয়ে যাইতে হবে এবং তারা খালি সংস্কারটাই করবে। এটা তো প্যারালালি চলতে পারে এবং এটা প্যারালালি চলে। এই যে আমরা ধরেন কখনো যদি কোনো পার্লামেন্ট কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেয় পার্লামেন্টেরিয়ানদেরকে, মেম্বারদেরকে, বা এটা যদি ধরেন মানে আপনার আমরা গণপরিষদটা কিভাবে দেখি, গণপরিষদের ফরম্যাট কি, একই পার্লামেন্ট দুইটা ডুয়েল রোল প্লে করে। কখনো সে আইন নির্মাণ করে, আইন বানায়, এবং কখনো সে জনদুর্ভোগ নিয়ে কথা বলে, প্যারালাল একই অধিবেশনে সেটা হয়। ফলে দেখেন, এটাকে মুখোমুখি করাটা আমার কাছে মনে হয় না যে এটা যথার্থ। ফলে আপনি যদি দুইটাই চান, প্যারালালি দুইটাই করতে পারেন। এখন দেখেন, আপনি সংস্কার করবেন, দিস আর দি ম্যাটার অফ ডিসকাশন, ম্যাটার অফ এগ্রিমেন্ট। এখানে আপনি এখন এই যে আমরা একটা জায়গায় একটা ডিসকাশন করছি, এই ডিসকাশনের জন্য বিদ্যুৎ কেন মানে বন্ধ থাকবে, গ্যাস কেন বন্ধ থাকবে, সেটা তো আলাদা ম্যানেজমেন্ট আছে। এই ম্যানেজমেন্টটা চলে কিসের উপর? এই ম্যানেজমেন্টটা চলে আপনার প্রকিউরমেন্ট প্রসেসের উপর, এই ম্যানেজমেন্টটা চলে আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর। ফলে দেখেন, এখানে রতন ভাইকে গিয়ে বসে থাকার দরকার নাই তো যে আমার এলাকার ওই ভদ্রলোকটা বিদ্যুৎ দিচ্ছে কিনা, এটার জন্য প্রপার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ফলে দুইটার সাথে কোনো কন্ট্রাডিকশন নেই। আপনি যে জায়গাটা বলছেন খুবই যথার্থ বলছেন। দেখেন, আমরা প্যারালালি সবগুলো জায়গাকে অ্যাড্রেস করছি, আমরা কোনো জায়গাটাকে কিন্তু ফেলে আমরা বিদ্যুৎ নিয়ে কি আমরা আলাদা করে আমাদের দক্ষিণ থেকে আলাদা করে সমাবেশ হয়েছে, আমরা জনগণের এই দাবি দাওয়াগুলো মানুষের কাছে বলছি, জনগণের এই দাবি দাওয়াগুলো কষ্টগুলো রতন ভাইদের কাছে বলছি তো। এবং প্যারালাল পয়েন্ট থেকে আমরা এটাও বলছি যে দেখেন, সংস্কারটা হওয়া উচিত ছিল। আমাদের এখানে রুবেল ভাই মানে যে উনি যে কথাগুলো বলেছেন, দেখেন এই কথার বাইরে আর কোনো কথা থাকতে পারে না। সেটা হচ্ছে যে এই পেইনটা, এই যে কষ্টটা, এই কষ্টটা তো রতন ভাইয়ের আমার থেকে অনেক বেশি অনুধাবন করার কথা। উনি তো বাসায় ঘুমাইতে পারেনি, উনি ওনার বাচ্চার চেহারা দেখতে পারেনি। এটা তো মিথ্যা না। উই অল আর দি লিভিং উইটনেস হিয়ার। তাহলে দেখেন, করে বের হইছে নিস্তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। এখন দেখেন, রতন ভাইরা যখন এরকম আইন বানায়, রতন ভাইরা যখন গুম কমিশনের ব্যাপারে আমরা যখন আওয়াজ উঠাই, আমরা যখন কথা বলি, তখন যদি তারা কমেন্টে লেখে যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জড়িত থাকতে পারে, ফলে গুম কমিশনটা করা যাবে না, এই ধরনের কমেন্ট দিয়ে যখন এটাকে ইনভ্যালিড করে দেওয়া হয়, আমরা যখন দুর্নীতি দমন কমিশনের কথা বলি, দুর্নীতি দমন কমিশন 6 মাস আপনি নিয়োগ দেন, এই যে গতকালকে নিয়োগ হয়েছে, এটা নিয়েও নানা বিতর্ক আছে, যেহেতু ডেটা নেই আমি বলছি না এই কথাগুলো, নানা বিতর্ক আছে। তো দেখেন, একটা রাষ্ট্রের মূল আনুষঙ্গিকগুলো কি, অঙ্গ প্রত্যঙ্গগুলো কি, গুম কমিশন গুরুত্বপূর্ণ বিষয়, মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ বিষয়। এখন আপনি যদি এগুলো না করেন, আর করার পর আপনি বলেন যে করবো ভাই, ভালো কিছু করব, করার পর যদি আপনি আমাকে এমন কিছু দেন যেটার আসলে ফিজিবিলিটি নাই, তখন তো আমার অনাস্থা, মানে আমি কেন অনাস্থা আনবো না? দেখেন, আমি যে কথাটা বলছিলাম, আপনারা, আমি বললাম না, দেখেন আমরা কেন জানো, আপনারা এনসিপিকে যতটা প্রশ্ন করেছেন, আমাদের ন্যূনতম কোনো ক্ষোভ নাই, রাগ নাই, ন্যূনতম কোনো ক্ষোভ রাগ নাই, আপনারা আমাদেরকে প্রশ্ন করেন। কিন্তু কেন আপনারা বিএনপির একজন নেতাকে দাঁড়ায় এই প্রশ্নটা করলেন না যে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশে আপনার বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনা করার দায় আপনি কি তার চোখ উপড়ে ফেলতে পারেন কিনা? এই প্রশ্নটা কেন আজ পর্যন্ত টকশোতে হলো না? আমরা এটা বুঝব না। আমরা কেন এই প্রশ্নটা কাউকে করতে শুনি না যে চাঁপাইনবাবগঞ্জে আজকে 6 মাসে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রান করছে, একজন প্রাইম মিনিস্টার বাংলাদেশে আছে, ফুল ক্যাবিনেট রান হচ্ছে, 300 জন এমপি আছে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জে কেন এজলাসে হামলা করা হইলো? কেন এজলাসে বিচারকের কার্যালয়ে যদি, মানে আপনি আইন শৃঙ্খলা অবস্থাটাকে যেভাবে করে ভাবেন যে সরকার দলের লোকজন এজলাসে হামলা করতেছে, যেখানে আপনি বিচার প্রত্যাশা করবেন, সেই বিচারের কার্যালয় যদি ভাঙচুর করতে আপনি দেখেন, আপনি কিভাবে মানুষকে আস্থায় নেবেন বলেন? কোনো সুযোগ আছে কি? মানে আপনি তো কি পয়েন্টকে আপনি ভ্যানিশ করে দিচ্ছেন, ইনভ্যালিড করে দিচ্ছেন। আপনি কেন আজকে এই প্রশ্নটা করেন না, যেখানে আপনি বলেছিলেন যে 1 কোটি লোককে আপনি প্রথম 18 মাসে চাকরি দিবেন, ইট ওয়াজ ইউর কমিটমেন্ট। আপনার ভাগে 6 মাসে 33 লক্ষ সামথিং, আমি এক্সাক্ট ডাটা বলতে পারছি না, আপনার লোক ভাগে পড়ার কথা না। আপনি আমাকে বলেন ওয়্যার ইজ জব মার্কেট, এটার এক্সটেনশনটা কোথায় জব মার্কেটের? দেখেন, আপনি আমার কাছ থেকে কনস্ট্রাকটিভ আলোচনা শুনতে চান, আমি তো কনস্ট্রাকটিভ প্রশ্নই করছি, আমি তো ডেটা নির্ভর প্রশ্ন করছি। আপনি আমাকে বলেন, আপনি শত পর্যায়ের শত টাইপ অফ কার্ডের কথা বলছেন না, আমরা তখন এটা সমালোচনা করছি। আপু, আপনার মনে থাকার কথা, এই টকশোগুলোতে আমরা এসে বলছি যে দেখেন, এগুলোর ফিল্ড ফিজিবিলিটিটা আমাদেরকে দেখেন। ফিল্ডে যখন আপনি 15টা রকম কার্ড নিয়ে যাবেন,
এই 15 রকম কার্ড এক তো মানুষের মধ্যে কনফিউশন সৃষ্টি করবে, দুই আপনি যখন এটাকে যখন আপনি রেকটিফাই করবেন, আপনি যখন ডাটা কালেক্ট করবেন, ডাটা কালেক্টর দলীয়করণ হবে। জি। ফলে আমি শেষ করে দিই। আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনাদের পার্টির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন যে দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে কামরুজ্জামান রতন ভাই বলছিলেন যে সমালোচনা আরো বেশি গণতান্ত্রিক পরিবেশ বাঁচিয়ে রাখে, যেটা আমরা বুঝলাম, কিন্তু কেন মনে হচ্ছে নাহিদ ইসলামের যে দেশে গণতান্ত্রিক অধিকার সংকুচিত হচ্ছে, এই কথাটা কেন আসছে? দেখেন আমি মানে রতন ভাইয়ের সামনে বলি, বলা উচিত না, রতন ভাই খুব হাম্বল মানুষ, তো উনি কিছু কিছু ব্যাপার আসলে খুব অবলীলায় নিঃসংকোচে কোনো ধরনের দলকানা ইল মোটিভ না নিয়ে মেনে নেন। ফলে উনার কথাকে আমি আসলে ধরছি না। নাহিদ ইসলাম যে কথাটা বলছেন, আমার এই যে আমার যতগুলো ডাটা দিছে, এই ডাটাতে উত্তর আছে। দেখেন আমি একটু জাস্ট আরেকবার রিপিট করি, মব 120 জন হত্যা, এজলাসে হামলা, নিউ মার্কেটে চাঁদাবাজি। নিউ মার্কেট তো একটা ভাই ভাতের মতন, সারা বাংলাদেশের অবস্থা দেখেন। ইউনো অফিস কার্যালয়গুলো আপনারা ভেঙে ফেলতেছেন। এবং আমি জাস্ট আপনাকে একটা জাস্ট ছোট্ট ডাটা বলি। দেখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের 2 গ্রুপের সংঘর্ষ। তো এক ছাত্র দলের একটা গ্রুপ অফ পিপল আরেক ছাত্র দলকে পিটাইতেছে, স্টাম্প দিয়ে বাড়ি দিতেছে, আর বলতেছে বল তোর নেতাকে। হ্যাঁ ভাই, দুজনের নেতা তো তারেক রহমান। এখন এই সিনারিওগুলো যখন দেখবেন আপনি মত প্রকাশ, একটা ছেলেকে শুধুমাত্র তার দলের সমালোচনা করার জন্য ছাত্র দলের একটা ছেলেকে বহিষ্কার করছে, তার দলের অভ্যন্তরের সমালোচনা করছে। তাহলে এখন আমি আপনাকে বলি যে যতগুলো কথা বললাম এগুলো কি প্রত্যেকটা গণতান্ত্রিক পরিবেশের সাথে কানেক্টেড না? কোন জিনিসটা গণতান্ত্রিক পরিবেশের সাথে কানেক্টেড না? এজলাসে যখন হামলা হয়ে যায়, এর থেকে গণতান্ত্রিক পরিবেশের আপনার বিপর্যয় আর কোথায় আপনি দেখেন? তারপরও শেষ কথাটা আমরা বারবার যে কথাটা বলেছি যে দেখেন, বিএনপির এখন পর্যন্ত 6 মাস গেছে, 6 মাসের সময়টা কম না, কিন্তু এখন পর্যন্ত বিএনপির অনেক ভালো করার সুযোগ আছে। আচ্ছা, এখন সেই ভালোটা আপনি আপনারা করবেন তো কিনা? ছায়া সরকার গঠনের কথা বলেছিলেন, ওরকম কোনো ভাবনা কি আছে আপনাদের, যে আপনাদের দিক থেকে কোনো রকম ছায়া সরকার গঠন বা কেমন হতে পারে এরকম কোনো? না, এটা ম্যাটার অফ ইন্টারনাল ডিসকাশন। এটা এখন পর্যন্ত কোনো কনক্রিট ডিসিশন যদি হয়ে থাকে সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু দেখেন, ছায়া সরকারের বাইরেও মূল কথাটা আমরা যেটা বলতে চাই যে ভাই, আপনি ভালো করে ফাংশন করেন, আপনার ফাংশন করাটা দেশের জন্য জরুরি। এটা শুধু আমাদের ম্যাটার না। আমরা বিরোধী দলের জায়গা থেকে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতেছি, ওই যে চোখ নষ্ট করে ফেলছেন, ওই চোখের দোহাই ভাই, তাও ভালো করেন। এছাড়া আর কি বলতে পারি বলেন? এই আফসোসটুকু থেকে যায়। কামরুজ্জামান রতন, আপনার কাছে আসি। অনেক সমালোচনা শুনলাম, এখন সেই সমালোচনাগুলোর উত্তর যদি আপনার কাছ থেকে একটু পাই, যে কি কারণে আসলে সরকারের এত অভিযোগগুলো আসছে, যে অন্তর্কোন্দলের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, যে ঘটনাগুলো আমরা শুনছি প্রতিদিনই পত্রপত্রিকায় আসছে। আপনি এ সম্পর্কে যদি আপনার মতামতটা বলেন। ইনার কনফ্লিক্টে যেটা হয়, এটা নিয়ে ন্যাশনালি কোনো কনসার্ন হওয়ার কোনো কারণ নেই। কারণ আমার দলকে যদি আমি সামলাতে না পারি, জনগণের কাছে এবং আমার নেতার কাছে আমি খারাপ থাকবো, এবং আমার আলটিমেটলি রাজনীতি আর বা দল করার সুযোগ থাকবে না। এই বার্তাটা আমি যারা দল করি সবাই এই মেসেজটা বুঝে, যারা বুঝে তাদের জন্য ভালো, আর যারা বুঝে না তাদের জন্য বহিষ্কার বা আরও যত দুর্গতির সামনে থাকবে সেটা করবে। কারণ এত কষ্টার্জিত একটা জিনিস আপনি নষ্ট করবে, আমি নষ্ট করে ফেলবো, এটা কিন্তু তার একবার হতে দেবে আমি না। একটা সম্মানের সাথে একটা প্রশ্ন করি, এটা তো আপনার দলীয় শৃঙ্খলার ব্যাপার, কিন্তু এদের একজনও কি গ্রেপ্তার হবে না? এই যে লোকজনদেরকে পিটাচ্ছে, পুলিশ সামনে দাঁড়ায় দেখতেছে, মানে ওই পরিবেশটা কি আবার ফিরে আসলো সামহাও? মানে এরা কি কোনোদিন গ্রেপ্তার হবে না, নাকি শুধুমাত্র সরকার দলের লোক বলে গ্রেপ্তার হবে না? কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এরপরে? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই যে সংস্কার বা গণভোট নিয়ে যে কথা বলেন না, আচ্ছা আপনি একটু অনেস্টলি বলি, যে আপনি তো বললেন তো আমি সহজ সরলভাবে, আমি বুঝিও কম, আবার যা যেতটুকু বুঝি আমি বলে ফেলাই, এটা অনেস্টিকে প্রশংসা না, আমি এটা বলি। যেমন আমরা এই যে যখন এখানে টকশোতে আমরা আসি, তো এখন তো যে সমালোচনাগুলো যদি জানতাম রিয়াজ ভাই, যদি জানতাম রুবেল ভাই আছে, তা আমি তো জানি আমাকে ওনার জর্জরিত করবে, কতটা উত্তর দিতে পারবো, উত্তর দিয়ে কতটুকু ওনাদের সন্তুষ্ট করবো, আর বাস্তব অবস্থা বললে মানুষ আমাকে কতটুকু রিয়েলি অ্যাপ্রিসিয়েট না হোক, অন্ততপক্ষে না যে এই লোকটা দলের এই সমস্যাগুলো, জাতির সমস্যা স্বীকার করেছে এবং তার দল যে চেষ্টা করতেছে, এই মেসেজটা নিয়ে অন্তত তাদের সামনে আমি হাজির হলাম। তো এখন এই যে মানে একটা কথা আছে, যখনই আসলাম ঠিক আছে দেখি ওনারা তো খুব ভালো বলে, তো শিখলাম কোনখানে, ঠেকলাম যেখানে, তো নিশ্চয়ই আমরা কোথায় আমরা ব্যর্থ হচ্ছি, বা ওনারা ব্যর্থ বলছে যেটা আমরা পারছি না, ওইটাকে আমি ব্যর্থ মেনেই নিয়ে কিন্তু আমি ছেড়ে দিচ্ছি না। কিন্তু আমি যদি গিভ আপ করতাম যে আমি রাষ্ট্র চালাতে পারছি না, তারেক রহমান আজকে সুইচ দিয়ে এটা করেছেন, ওই সমালোচনাটা করার আগে তারেক রহমান তো তার বিবেকবোধ, তার দায়িত্ববোধ সব থেকে যদি বলতো না আমি আর পারছি না, রাষ্ট্রটা যেই পারে, এনসিপি বাইরে এত যোগ্য, ওনারা এত ভালো বলছে, বিগত দিনে ওনারা তো আমরা দেখেছি তো
ডক্টর ইউনূস সাহেবের সাথে থেকে কে কতটুকু সফল হয়েছে, কে কতটুকু সমালোচিত হয়েছে, আপনাকে ওনা বললে তো রিয়াজ ভাই আমার যদি রাগ করেন না কথা বলবো। ভাই আমার ইসলামে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 40 বছর পরে কিন্তু নবুয়তি পাইছে। আমেরিকার রাষ্ট্রদূত দেখেন 40 বছরের নিচে কিন্তু আইনগতভাবে কিন্তু অনেক দেশে আছে। তো আমার মনে হয় খুব আর্লি ওনারা দায়িত্বটা পেয়ে ওনারা কিন্তু সফল হতে পারেন নাই। আচ্ছা, এখন তো বিএনপি, আমি এটা তো বলছি। আমরা সরকারের কথায় আসি, যে সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, আমি একটু প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা কথা একটু বলতে চাই, যে সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। ঠিক কি সমস্যার সমাধানগুলো উনি চাচ্ছেন? যে আপনারা কি সরকার হিসেবে পারছেন না সরকারে গিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে? আমি আপনার কাছ থেকে শুনতে চাই। না, যদি মেম্বার অফ পার্লামেন্ট, আচ্ছা, যদি উনি পারতেন, যখন এই কথার মধ্যে দিয়ে ওনার অক্ষমতা না, এটা আপনি বলতে পারেন উনি যে চেষ্টা করে যাচ্ছে, বা আমার একার চিন্তা এটাই যে সাফিসিয়েন্ট না, এর থেকে বেটার চিন্তা হতে পারে, সেটা তাহসিন মানে আমাদের তাহসিন রিয়াজের হতে পারে, আমাদের ডক্টর রুবেল ভাইয়ের হতে পারে। উনি এটাই বুঝাতে চাচ্ছেন, সংগ্রামটা করলাম আমরা সবাই একসাথে। আমি এসে দেখলাম আমার রাষ্ট্র কোষাগারে এইটা, এবং যেই কোষাগারে আমার ব্যর্থতা উনি বলছেন না তো, যে এইটার বেটার আর কি কি চিন্তা আছে। তো এই যে ওনার মনোভাবটা, এটা কি গিভ আপ করার মনোভাব, বা এটা কি ইগনোর করার মনোভাব? আর কোথায় কি মন্ত্রী বললো, আর কোথায় নোয়াখালী কারা মারামারি করলো, আমি বলতো পার্সোনালি তারা লুজ হবে, তাদেরকে মানে সাংগঠনিক আওতা। শুনেন, তারেক রহমান যে আপনি বললেন অ্যারেস্ট করতে পারে না, ধরেন আমি 18 বছর কষ্ট করছি, আমাকে কিছু দিতে পারে নাই, আমাকে এটা বদান্যতা করেছে, আমাকে দয়া করেছে তারেক রহমান। বলতে হবে যারা এই দলের ভিতরে থেকে যে কোনো স্বার্থের কারণে তারা যদি এই কাজটা করে থাকে, যেটা করার কারণে আমার দল ছোট হচ্ছে, তারেক রহমান ছোট হচ্ছে। আপনি আপনার কাছে দ্ব্যর্থহীন ভাষায় বলি, তারেক রহমান যদি তাকে ধরবে না এবং এই ব্যবস্থাটা যে নিবে, তার আর ক্ষমা হবে না। বেগম খালেদা জিয়ার অনেক উদারতা ছিল, আমরা দেখেছি, মায়ের মতো করে উনি আঁকড়ে ধরতেন। তারেক রহমানের ব্যক্তিত্বের বন্ধনে বেশি দিন এই সমস্ত কালপিট এবং যারা দলকে ক্ষতি করছে ওই সমস্ত লোকদেরকে উনি বেশি দিন আঁকড়ে ধরে রেখে শাস্তি না দিয়ে উনি তাদের দায়ভার নেবেন না। এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বললাম। আমরা দেখলাম যে সরকার বেশ কয়েকটি জনকল্যাণমূলক কাজ নিয়েছে, যে ফ্যামিলি কার্ড, যেটা নিয়ে বারবারই কথা আসছে, ফ্যামিলি কার্ড বিতরণের সময় যে অভিযোগগুলো আসছে, যে আপনাদের দলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে, বেশ কয়েকটি ইউএনও কার্যালয়ে হামলা অবরোধের ঘটনা ঘটছে, যে কথাটি তাহসিন রিয়াজও কিছুক্ষণ আগে বলছিলেন। আসলে কি কারণে আপনাদের দলের নেতাকর্মীদের ভিড়ে সমাজের সবাই এগিয়ে আসার সুযোগ পাবে? এই দলের নেতাকর্মীদেরকে ছাপিয়ে কিভাবে সবাই আসবে? এটার বাস্তব অভিজ্ঞতাটা বলি। ধরেন আমাদেরকে দেওয়া হচ্ছে সব কিছু তো প্রশাসনিকভাবে ইএনওর মাধ্যমে এগুলো হয়, তো আমাদেরকে বলা হয় নাম দেন, এবং ওইখানে একটা পরীক্ষা হয়। এই পরীক্ষার মধ্যে দিয়ে ধরেন একটা যোগ্য ব্যক্তিকে, সে পরীক্ষায় পাশ করেছে, হতে পারে সে আমার দল করে না, তাকে তো দিচ্ছে। তা আমার দলের লোকরা মনে করতেছে আমরা 17 বছর সংগ্রাম করছি, আমাদের এইখানে অমুক কেন হবে? আর তারেক রহমান বার্তা হলো, যে যোগ্য যাকে দিয়ে আমার ডিস্ট্রিবিউশন করলে কোনো কথা হবে না। তারেক রহমানের মেসেজটা কিন্তু আমার কাছে থাকবে। আমি বাকি কে কী করলো, কোন টিএন অফিসে কারা কী করলো, ওইটা কিন্তু অ্যাপ্রিসিয়েশন দিয়ে তারেক রহমান তাকে সাধুবাদ দিচ্ছে না। বাট ওইখানে ওইটা করার পরে ওই ব্যক্তির যে দাবিটা, তাকে বাদ দিয়ে, যে যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে তাদেরকে কিন্তু তাদের দলের মনোনীত ব্যক্তি কিন্তু দেওয়া হচ্ছে না। এটা কিন্তু আমি আপনাকে জেনে বুঝেই কিন্তু এই কথাটা আমি আপনাকে বললাম। আমি আবারও বলছি, সমালোচনার মধ্যে দিয়ে আমি তো শিখতে চাই, এবং তার একটা মানে বার্তা এতটুকুই যে এইখানে এই বিপর্যস্ত অবস্থাটা যেখানে দেখলেন, বারবার যদি আমাকে যদি আপনি ব্যর্থ ব্যর্থ বলতে চান, তো আমার মানে তারেক রহমান কোথায় যাবেন? তার কি দায়িত্ব নেই? সে কি কমিটমেন্ট করেনি? সে শপথ নিয়েছে না মানুষের বেটার ইয়ের জন্য? আপনি উনি যদি দেখেন 6 মাসে বাংলাদেশের সার্বভৌমত্বের যে একটা দায়িত্ব ওনার হাতে এই পতাকাটা নিয়েছেন, আপনি যতগুলো দেশ দেখেছেন, 3টা দেশ ইতিমধ্যে, মানে 2টা দেশ তো ভ্রমণ করলাম, মর্যাদার সহিত আমরা কি ওখানে অর্জন করিনি? তারপর পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার মতো দেশ এখানে এসে ত্রিবেদী বলছে যে আমরা এখন সম্মান সমঅধিকারের ভিত্তিতে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবো। আমরা সবাই মনে হয় আপনার সাথে একমতের ব্যাপারে। আরেক ব্যাপার দেখেন, আমেরিকা যাচ্ছেন, আমার সৌদি আরবের যুবরাজ দিচ্ছেন, ওনার লিডারশিপের প্রতি ওরকম কারিশমেটিক যদি কোনো ব্যর্থতা দেখতো, বা ওনার স্বপ্নের মধ্যে যদি কোনো এমন কিছু দেখতো যে মানে লিডারশিপ দেওয়ার মতো বা বাংলাদেশ চালানোর মতো ওনার কোনো অবস্থান নেই, যোগ্যতা নেই, আমার মনে হয় এই প্রশংসাগুলো কিন্তু আমার রিয়াজ ভাই, রুবেল ভাই যখনই করবেন, তখন আমিও শুধরাবো,
আমার ভুল মানে ভুলের জায়গাগুলো আচ্ছা। ওনারা যদি হিলিং করে দেয় আমি সেখানে আমি শিখতে চাই। আচ্ছা, স্থায়ী কমিটির সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন যে আমরা একটি ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছি, চারদিকে ছিল অরাজকতা, নৈরাজ্যের এক ধূসর পরিবেশ। অন্তর্বর্তী সরকার বলতো ধ্বংসস্তূপের ওপর দায়িত্ব নিয়েছে তারা, একই কথাই সরকারও বলছে। এখন এসব কথাকে কিছুটা দায়িত্ব এড়ানোর মতো কথা বলে আপনার কাছে মনে হয় কখনো, যে আসলে দায়িত্বটা নিতে চাচ্ছে না বলে আগের সরকারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বারবার? যদি দায়িত্বটা না নেওয়ার জায়গা থাকতো তাহলে এই কথা বলার একটা যৌক্তিকতা বা আপনার প্রশ্ন করার মতো দায়িত্ব এড়িয়ে নেওয়ার কথা না, বলছি আমি। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ 5 বছর পরে নিয়মতান্ত্রিকভাবে আমাকে কিন্তু এই জনগণের কাঠগড়ার পরীক্ষাটা দিতে হবে। সেখানে কিন্তু কোনো ভুলভাল বা অন্য কোনো মানে আপনি যা বলছেন বা আমি যদি ওকে দায়িত্ব জ্ঞানহীনতার বা দায়িত্বহীনতার যদি প্রশ্ন এসে থাকে সেটার সাথে একমত না। আচ্ছা, গাজার প্রতি আমাদের সবার একটা সহমর্মিতা আছে এবং সব দেশ, ইউরোপিয়ান ইউনিয়নগুলো কিন্তু গাজার প্রতি সহমর্মিতা। এই যে এইভাবে ইসরায়েল মতো দেশ ধ্বংস করে দিল, তাতে আপনার হাজার হাজার বিলিয়ন তাদের টাকা দেন, আপনি কি পারবেন? যে অবস্থানটা ধ্বংস করেছে, যে ভাঙা কঠিন, গড়া অনেক কিন্তু সহজ না। এই যে ধ্বংসস্তূপটা অর্থনৈতিকভাবে যা করে গিয়েছে, এইটাকে আপনার রাতারাতি আজকে দেখেন, শোনেন, শামীম ওসমান আজকে একটা ভিডিও দেখলাম, ওনার যে বক্তৃতা, বাবা ওরা কি কোনো অনুসূচিত কোনো ব্যক্তি? মনে হচ্ছে কালকে আসবে কি মানবিক একটা মানে মানবতার বার্তা নিয়ে উনি বাংলাদেশে আসবে। তো উনি সবসময় কিন্তু বলেন ভালো, আর পালাবার সময় সবচেয়ে আগে কিন্তু উনি পালিয়ে যান। তো এই সমস্ত মানুষদের বাগাড়ম্বর আমরা শুনবো না। আমার দেশের দায়িত্ব তারেক রহমান নিয়েছেন। আমি মনে করি বিরোধী দলের সবাইকে উনি সম্মান দিয়ে, সবাইকে কংগ্রেচুলেশন এবং সবাইকে সম্মান দিয়ে এবং পরামর্শ নিয়ে উনি দেশটাকে রান করাতে চায়। ডক্টর সাজিদুল হক রুবেল, এই যে প্রত্যেক সরকার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বিএনপি, জামাত, কোনো দলই আসলে ধ্বংসস্তূপের উপরে থেকে দায়িত্ব নিতে বা ক্ষমতায় যেতে বিন্দুমাত্র অনীহা প্রকাশ করেনি, কিন্তু ক্ষমতায় আসার পরে তারা অনেক সময় এই বক্তব্য পাওয়া যায় যে এটাকে ধ্বংসস্তূপ মনে করে। আসলে এর কারণটা কি যদি একটু ব্যাখ্যা করেন? ধন্যবাদ। এটা আমরা খুব ছোট্টবেলার থেকে এই বিষয়টা দেখে আসতেছি আর কি, ঠিক আছে? এখন এই বেলায় তো দেখছি, ছোট্টবেলা থেকে দেখছি, এটি বাংলাদেশের খুব পুরানো স্টাইল। হ্যাঁ, সবসময় যখনই ঠেকে যাবে রাষ্ট্র বা সরকার, তখনই সে একটা ব্লেম গেম খেলবে, ঠিক আছে? যে ভাই আগের একেবারে শেষ করে দিয়ে গেছিল, তাই আমি বেশি কিছু করতে পারছি না। তো আসলে ও তো শেষ করে দিয়েছে, ও তো ফেল, ও তো ধ্বংস করছে, এই জন্যই তো আপনি, এটা আপনাকে বারবার আর উচ্চারণ করা দরকার নাই। আপনি কেন এসছেন, হ্যাঁ, কেন এদেশে পরিবর্তন হলো, কেন এদেশে অভ্যুত্থান হইলো, কেন আপনাকে এত মানুষ এত এত আসনে জিতায় এই সরকার গঠন করে দিল? কারণ মানুষ এই ধ্বংসস্তূপ থেকে দাঁড়াবার জন্য আপনার উপর আস্থা রেখেছে যে আপনার পক্ষে সম্ভব, যে এইটা মানুষের বিশ্বাস, আমার বিশ্বাস না, কিন্তু মানুষের বিশ্বাস করেছে, একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করেছে যে আপনি এখান থেকে উত্তরণ ঘটাবেন। এখন আপনি উত্তরণ ঘটাতে পারছেন না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। অ্যান্ড কেন পারছেন না, এটার ক্ষেত্রে আবার ওই ব্লেম গেমে আপনি ফিরে যাচ্ছেন। ফলে এই পুরনো স্টাইলটা আমার মনে হয় হচ্ছে খুব একটা অ্যাকসেপ্টেবল না, খুব একটা গ্রহণযোগ্য ব্যাপার না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে যে আচ্ছা, আমরা সেই এখনো মনে আছে তারেক রহমান যেদিন দেশে ফিরেছেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন, খুবই চমৎকার, খুবই ছোট বক্তব্য, এবং সেই বক্তব্যের একটা ভালো বৈশিষ্ট্য ছিল। সাধারণত বক্তব্যগুলো হয় কি, আপনি দেখবেন এটা ঠিক আওয়ামী লীগের আমলে, ছাত্রলীগ, যুবলীগের যে কোনো সমাবেশে যদি দাঁড়ায় থাকতেন আপনি শুনবেন যে ওইখানে আসলে পলিটিক্যালি আর চেয়ে মানে বিরোধী দলের নেত্রীকে, বিরোধী দলের নেতাদেরকে গালাগালি করা হতো, এবং এটা সব দলেরই একটা স্টাইল ছিল আর কি। সাধারণত মানে শাসক শ্রেণীর দলগুলোর এই একটা বৈশিষ্ট্য থাকে। কিন্তু ওনার ওই বক্তব্যের মধ্যে একটা ইউনিক আমরা পাইছিলাম দেশের মানুষ, এবং তিনি একটা কথা বলছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। তো এই প্ল্যানের ক্ষেত্রে সেই প্ল্যানটাই কিন্তু আপনি বলেছেন আপনার একটা প্ল্যান আছে। এখন সময় এসছে, মানুষ জানতে চায় যে বিভিন্ন যে ক্রাইসিস, একদম সেগমেন্ট ধরে, এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, তাহসিন রিয়াজ আবার একটু মিলিয়ে ফেললে সমস্যা হবে। আপনার প্রশ্নের সাপেক্ষে বলেছিল যে একটা আর একটার অল্টারনেট, আসলে একটার অল্টারনেট না, ঠিক আছে? তবে যেটা খুব গুরুত্বপূর্ণ, প্যারালাল মানে একসাথে চলতে পারে, একসাথে চলতে পারে, কোনো সমস্যা এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে কিছু বিষয় থাকে বুনিয়াদি ব্যাপার,
সেই বুনিয়াদি ব্যাপারে যদি আপনি চেঞ্জ না করেন, ট্রান্সফরমেশন না করেন, শুধু উপরে উপরে পরিবর্তন করেন, তাহলে কোনো পরিবর্তন ঘটবে না আর কি। এখন বুনিয়াদি কিছু সমস্যায় বাংলাদেশ সরাসরি জর্জরিত আর কি, বুনিয়াদি অনেকগুলো সমস্যা। যেমন মানুষ হচ্ছে গিয়ে এই যে এখন জ্বালানি নিয়ে সমস্যায় ভুগতেছে, ঠিক তেমনিভাবে কিন্তু সে আরেকটা জিনিসের সমস্যায় ভুগতেছে, ঠিক আছে? ধরেন সেটা হচ্ছে নিরাপত্তা। এই নিরাপত্তার যে সমস্যা বা চাঁদাবাজের যে সমস্যা সে ভুগতেছে, সেই সমস্যা কেন পড়ছে, এই বুনিয়াদি সমস্যা সে কেন পড়ছে, তখন কিন্তু আসবে হলো সংস্কারের ব্যাপার। যে হ্যাঁ ওটা তো হয়, কারণ এখানে তো পুলিশ তো হচ্ছে এই সিস্টেমে আছে, এখানে তো হচ্ছে বিচার টিচার নাই, এখানে তো যে ক্ষমতায় যায় সেই হচ্ছে রাবণ হয়ে যাবে। তখন হচ্ছে সুপারস্ট্রাকচারের রিফরমেশনগুলো এই আমার সমস্যার সাথে ওই যে উপরতলার যে সমস্যা, এটা ইন্টারলিঙ্ক হবে আর কি। এইভাবে জিনিসটাকে দেখতে হবে, এটা ঠিক প্যারালালও না, এটা আসলে ইনফ্রাস্ট্রাকচার ঠিক না থাকলে সুপারস্ট্রাকচার ঠিক থাকবে না। তো এই ক্ষেত্রে আপনার প্ল্যান কি? এই যে আপনি আসলে বাংলাদেশকে পরিবর্তন করা মানে শুধু একটা কনস্টিটিউশনাল পরিবর্তন না, একটা সংবিধানকে হচ্ছে কি আপনি ছুঁড়ে ফেলে দিয়ে একটা সংবিধান লিখলেন, তাও কোনো পরিবর্তন হবে না। কারণ যেই আর্থসামাজিক ব্যবস্থাপনার উপরে একটি রাষ্ট্র দাঁড়ায় থাকবে, একটা দেশ দাঁড়ায় থাকবে, সেইটার পরিবর্তনের ক্ষেত্রে আপনার হচ্ছে কি। এখন আমরা তো নানান হচ্ছে গিয়ে কথাবার্তা শুনতেছি, কিন্তু সব কিছুর মধ্যে আমরা একটা দেখতেছি খুব পুরনো স্টাইল, ঠিক আছে? আপনার হামে শিশু মারা যাচ্ছে, এটা নিয়েও সেই পুরনো স্টাইল। কখনো ডক্টর ইউনূস, আবার কখনো ডক্টর ইউনূসকে ছাপিয়ে গিয়ে শেখ হাসিনার সময়, তারপর আরো আগের সময়, অর্থাৎ প্রত্যেকটা যেখানেই আমরা ধরা খাচ্ছি সেই জায়গাটাই হচ্ছে গিয়ে আমরা ব্লেম গেম খেলে ফেলতেছি। ডক্টর সাজেদুল হক রুবেল, আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে। বিএনপি সরকার গঠনের পর 180 দিন পার হয়েছে, সরকারের তরফ থেকে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের ভাতা সহ নানা ধরনের উদ্যোগের কথা বলা হচ্ছে, কিন্তু বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যেটি নিয়ে সাধারণ মানুষ বেশ চিন্তিত, আমার আপনার মতো সবাই এটা নিয়ে খুব কনসার্ন। এই সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের চাপে 180 দিনের যে সুফল, সেটি কি আসলে প্রান্তিক পর্যায়ের মানুষ পাচ্ছে? আমরা এই বিএনপি সরকারের সফলতা কি পাচ্ছি কিনা? আসলে এটা একটু রতন ভাই রাগ করতে পারে, না, না, ঠিক না। আছে? শুধু আমি কিন্তু তো আবেদ না। আমার ছেলেবেলার আমি তো খুব শাহজাহান পছন্দের খানের মানুষ যে রাগ কিন্তু করবো, ভাই, এখান থেকে আপনাকে আমি হুমকি দামকি দেবো। ছেলেবেলার খুব প্রিয় মানুষ হচ্ছে রতন ভাইরা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি যে এই যে যেসব কার্ড-টার্ডের কথা বললেন, সেগুলা আসলে এক ধরনের মানে প্রোপাগান্ডা ইনস্ট্রুমেন্টস, মানুষের মধ্যে একটা জনপ্রিয়তা তৈরি করার ব্যাপার, ঠিক আছে? আসলে যে টোটাল যে ঘাটতি, সেই ঘাটতি আসলে এরকম কিছু কিছু কার্ড দিয়ে ব্যাপারটা হবে না আসলে। এই ক্ষেত্রে আমি বিএনপির একটা উদ্যোগকে খুব অভিনন্দন জানিয়েছিলাম মন থেকে, এবং আমার পার্টি জানিয়েছিল, বা আমাদের যে কৃষক সমিতি তারাও ইয়ে করছিল, যে তারা জাস্ট ক্ষমতাটা এসেই 10,000 কৃষকদের টাকা যেটা কৃষি ঋণ ছিল, সেই ঋণটা মকুব করছিলেন। এইটা একটা বেসিক কাজ, ঠিক আছে? আমরা কিন্তু সেফটি নেটের এরকম ব্যাপার শেখ হাসিনার সময় অনেক কিছু দেখেছি। জি, আমরা সবাই সাধুবাদ জানাই এই উদ্যোগটির জন্য। এই উদ্যোগের জন্য আমি বিএনপিকে সাধুবাদ জানাই। কিন্তু সেফটি নেটের এরকম সোশ্যাল সেফটি নেটের অনেকগুলো উদ্যোগ শেখ হাসিনাও করছে আর কি। আবার আপনি আবার নতুন নতুন উদ্যোগ নিয়ে আসতেছেন, কিন্তু এই যে উদ্যোগগুলো নিচ্ছেন, আমি এই জায়গায় একটা কথা বলি যে আমরা ছাত্র জীবনে একটা স্লোগান দিতাম ছাত্র ইউনিয়ন, যে শিক্ষা সুযোগ নয়, এটা একটা অধিকার। তো ওরকম যে আপনি কৃষি কার্ডের মাধ্যমে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটা আপনি অনুদান দিচ্ছেন, একটা ভিক্ষা দিচ্ছেন, আমরা এখানে ভিক্ষা টিক্ষা চাই না। আমরা ঠিক করতে হবে সরকারকে, কৃষককে যদি বাঁচাতে চান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য। কৃষকের ন্যায্য মূল্য যদি আপনি না দিতে পারেন, ওই কৃষি কার্ডের কোনো মূল্য নাই। কৃষক যখন সার কিনে, কৃষক যখন বীজ কিনে, কৃষক যখন হচ্ছে ডিজেল কিনতে যায়, তখন জিনিসের দাম বেশি। কৃষকের বিদ্যুতের বিল দাম বেশি, কৃষক যেটা দিয়ে উৎপাদনে খরচ করবে দাম বেশি, আর কৃষক যখন যেটা বেচতে যাবে তখন দাম নাই। বেচতে গেলে দাম নাই, কিনতে গেলে দাম বেশি। এই যে কৃষককে আপনি মেরে ফেলতেছেন, শেষ করতে বলছেন, শুষে ফেলতেছেন, এই যে সিস্টেম শেখ হাসিনার সময় ছিল, ইন্টারিমের সময় ছিল, আরও আগে ছিল, আপনাদের আগের আমলও ছিল, ঠিক আছে? সব আমলে ছিল। যখন মতিউর রহমান নিজামী, উনি হচ্ছে গিয়া কৃষিমন্ত্রী, তখন সারের সংকটে কৃষকরা মিছিল করেছে, কৃষক সমিতি মিছিল করেছে, সেই মিছিলে গুলি করা হয়েছে, গুলি করে কৃষকদেরকে হত্যা করা হয়েছে, ঠিক আছে? 2001 থেকে 2006 যখন জামাত ইসলাম ক্ষমতায় ছিল বিএনপির সাথে, ঠিক আছে? সেই কথা কোনো ভুলে নেই আমরা। এবং এই জায়গায় হচ্ছে এই সমস্যাটার আপনার সমাধানটা করতেই হবে, ঠিক আছে? তাহলে হলো ওই কার্ডটার হয়তো মলমের কাজ করবে, কিন্তু এখানে মলম দিয়ে কৃষকের সমস্যা সমাধান হবে না। এখানে একদম হচ্ছে গিয়ে
আপনার হচ্ছে সমস্যার ভেতরে হাত বুনিয়াদ ঠিক দিতে করতে হবে। জি সাজিদুল হক রুবেল, আবার আসবো আপনার কাছে। কামরুজ্জামান রতনের কাছে যাওয়ার আগে আমি তাসনিম রিয়াজের কাছে একটু শুনতে চাই যে এই 180 দিনে সরকারের যে অর্জন, সেই অর্জনে আপনার মতামতটা জানতে চাই। এতক্ষণ শুনছিলাম আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে, আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। দেখেন, আমরা তো ওই সমালোচনাটাই করছি। ইনফ্যাক্ট বাজার দর নিয়ে যে আলোচনাটা আপনি এনেছেন, দেখেন মানুষ তো আসলে এগুলোতে মোর ফোকাসড। এটা ইনফ্যাক্ট এই আলোচনায় আজকে এসছে যে সংস্কার বা এই ধরনের ভারী শব্দগুলো, এটা আসলে সাধারণ জনগণের বোধগম্যতা কতটুকু, খুবই কম। মানে এই বোধগম্যটা আসলে কখন তৈরি হয়, যখন ক্রাইসিস পিরিয়ড তৈরি হয়। ধরুন যখন এই সরকার তার ক্ষমতা শেষ করবে, যখন আমরা ইন্টারিমের বা তত্ত্বাবধায়ক সরকারের যখন আমরা ফর্মুলা বা ওই সময়ের পাওয়ার এক্সারসাইজগুলো যখন আমরা দেখব, ওই সময়গুলোর জন্য আসলে একটা স্ট্রাকচারাল রিফর্ম আপনার দরকার। কিন্তু মানুষের মোর ফোকাস হচ্ছে আসলে দ্রব্যমূল্য। আমার খুব মনে পড়ে এই দুই দিন আগে আপনার বিএনপির অফিসিয়াল পেজ থেকে একটা ডেটা দেওয়া হলো। ডেটা দিয়ে একটা কম্পারিজন ডেভেলপ করে বলা হলো যে বিগত সকল সময় থেকে আপনার এই সময় বাজার দর নাকি অনেক কম এবং অ্যাক্সেসেবল। আচ্ছা, তো আমরা ওই ডাটাগুলোর ডেট তারিখ ধরে আমরা খোঁজ নিলাম যে আসলে কোথা থেকে তথ্যসূত্রগুলো কি। প্রথম আলোর কথা বলেছে, বেশ কয়েকটা মিডিয়ার কথা বলেছে। ওই তারিখে ওই ধরনের কোনো তথ্যই পেলাম না আনফরচুনেটলি। এবং কম্পারিজনে দেখা গেল যে এখন পর্যন্ত বাজার দরের যে অবস্থা, এই অবস্থাটা আসলে খুব পেছনেই আছে বিএনপি। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে মার্কেট সিন্ডিকেটে আপনি আসলে কতটুকু ডেভেলপমেন্ট করতে পারছেন। দেখেন আপনার এই যে প্রতিষ্ঠান স্টার নিউজের একটা খুবই তথ্য নির্ভর প্রতিবেদন আছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে যে এই যে কারণ বাজার আমার পেছনে, যেটা দিয়ে আসলে সারা বাংলাদেশের সাপ্লাই চেইন অলমোস্ট যেটা দিয়ে কন্ট্রোলড হয়, সেখানে 200 কোটি টাকার বা 2 কোটি টাকা, আমি ডাটাটা ভুলে গেছি এক্স্যাক্টলি, মানে একটা বড় অঙ্কের চাঁদাবাজি সেখানে। এবং কারা করে তাদের নাম সহ, যুবদলের কে বা অন্যান্য দলের কারা আছে সেখানে সব নাম সহ আপনারা বলেছেন। এবং দেখেন আমার ওই আবার সেম প্রশ্ন, যে এই রিপোর্টটা আপনারা করেছেন ইজ বিন অলমোস্ট 4 মান্থস, কিন্তু আপনি সেই ভদ্রলোককে কি গ্রেপ্তার হইতে দেখছেন? তার মানে যখন এই ভদ্রলোকের নামে এত বড় একটা মিডিয়া রিপোর্ট করার পরও গ্রেপ্তার হয় না, তার মানে সে বোঝে। এবং কারণ বাজারের পরেও আরো বেশ অসংখ্য রিপোর্ট আমরা আমাদের স্টার নিউজে ক্রেডিবল করেছে, রিপোর্টগুলো আমরা দেখেছি। চাঁদাবাজি নিয়ে বেশ কয়েকটা রিপোর্ট, প্রথম আলো নিয়ে আপনি দেখবেন, প্রথম আলোর ডিটেইল রিপোর্ট আছে মহাখালী বাস স্ট্যান্ড নিয়ে। এবং এই যে ক্রেডিবল জার্নালিজম তো আমরা দেখছি, কিন্তু এর বিপরীতে যখন ব্যবস্থা না নেওয়া হয়, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস ওই যে ভদ্রলোক দেখেন, ও কিন্তু তার সার্কেলে গল্প করে ডেফিনেটলি যে ওরকম একটা চ্যানেল রিপোর্ট করছে, বেটা আমি গ্রেপ্তার হই নাই, তুই সাদা না দিয়ে যাবি কই? আরেকটা প্রসঙ্গ আনতে চাই তাহসিন রিয়াজ, আপনি যদি একটু শোনেন যে আল কায়েদা নিয়ে জাতিসংঘের সাম্প্রতিক বক্তব্যের পরে এখন পর্যন্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে নেই, এমন কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এই যে আল কায়েদার দক্ষিণ এশিয়ার শাখা সম্পর্কিত জাতিসংঘের যে উদ্বেগ এবং সতর্ক বার্তাকে সরকার তারা বলছে যে অনুমান নির্ভর বলে এটাকে, আমি একেবারেই গভর্নমেন্টের সাথে ওয়ান লাইনে এগ্রি করতে চাই এই ব্যাপারে। আপনি কি প্রতিবেদনটা পড়ছেন? আমি মানে জাস্ট সম্মানের সাথে জিজ্ঞেস করি, প্রতিবেদনটা যারা পড়ছেন একটু আপনারা ঢুকে দেখেন। সেখানে বাংলাদেশের নাম পুরো প্রতিবেদনে, এটা একটা বিশাল 200-300 পেজের প্রতিবেদন, বাংলাদেশের নামটা উচ্চারিত হয়েছে একবার, এবং সেটাও উচ্চারিত হয়েছে কি লেন্সে। দেখেন আমরা যখন বাংলাদেশের মিডিয়া যখন নিউজ করে, একটা তো মানে একটা অর্গানাইজড একটা সিন্ডিকেট আছে, মিডিয়া মাফিয়া গ্রুপদের একটা সিন্ডিকেট, তারা তারেক রহমানের সরকারকে ব্যর্থ বানাইতে চায়, ইন্টারন্যাশনাল লেন্সে ব্যর্থ বানাইতে চায়। আমি তো কমেন্টটা করে ফেলি, ইজি হবে আপনার জন্য, সুবিধা হবে। অলমোস্ট 101টা প্যারাগ্রাফ সেখানে আছে, ডিটেল রিপোর্টের একটা অংশে বলা হয়েছে যে সাউথ এশিয়া পার্টে বাংলাদেশকে তারা হাব বানাইতে পারে। খেয়াল করেন শব্দ চয়নগুলো, বানাইতে পারে। এই যে সালাউদ্দিন ভাই বলছেন, আই রেসপেক্ট যে তিনি রাইট পয়েন্টটাকে রাইটলি অ্যাড্রেস করতে পারছেন, দিস ইজ দ্য রিয়ালিটি। কিন্তু আমরা সারা বাংলাদেশ দেখেন, কারণ এটা যদি আপনি করতে পারেন তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রাকে আপনি ব্যর্থ বানাইতে পারেন ইন্টারন্যাশনাল লেন্সে। এটা যদি করতে পারেন তারেক রহমানকে ব্যর্থ বানাইতে পারেন, বাংলাদেশের জুলাইকে ব্যর্থ বানাইতে পারেন, গণঅভ্যুত্থানকে ব্যর্থ বানাইতে পারেন। ফলে দেখেন এই ধরনের মিডিয়া সিন্ডিকেট, মিডিয়া মাফিয়া বাজি, এগুলো বন্ধ হওয়া উচিত। এবং এই রিপোর্টটার ডিটেল আমার কাছে আছে, কখনো যদি সুযোগ হয় আই রিকোয়েস্ট ইউ, আপনি একটা শো করেন ডেডিকেটেড অন দ্য রাইট দ্যাট পয়েন্ট, আমরা এটা নিয়ে ডিসকাশন করতে চাই। একটা জায়গায় একটা মানে একটা এটাকে কি বলে, মানে একটা ফোরকাস্টের জায়গা থেকে বলা হয়েছে। একটু আসতে চাই আমি ডক্টর সাজিদুল হক রুবেলের কাছে একই প্রসঙ্গে, যে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় যে আমরা দেখলাম যে শপিং ব্যাগের ভেতরে ককটেল সদৃশ 4টি বোমা, এবং তারপর আন্তর্জাতিক সংস্থার কোনো ধরনের সতর্কতা প্রতিবেদনকে অনুমান নির্ভর বলা। আমি ছোট করে একটু শুনতে চাই আপনার মন্তব্যটা, যে সরাসরি নাকচ করে দিয়ে সরকারের অবস্থানটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
আসলে একটা ব্যাপার কি, আমাদের তো এক ধরনের মানে অভিজ্ঞতা আছে বিগত 17 বছরের, তারও আগের অভিজ্ঞতা আছে। বিএনপির আমলেও হচ্ছে মানে বাংলা ভাই, তারপর হচ্ছে শেখ আব্দুর রহমান, আবার তাদের গ্রেফতার করেছে বিএনপি এবং তাদেরকে শাস্তি দিয়েছে। তো এই সমস্ত অভিজ্ঞতা দেখা আছে। তারপর 17 বছর নানা সময় নানান হচ্ছে জঙ্গির খবর এসছে, তৎপরতা এসছে, আবার সেটা নিয়ে পাল্টা অভিযোগ আছে। যত কিছুই থাকুক, এটা আসলে রাজনৈতিক তর্ক বিতর্কের ব্যাপার না, ঠিক আছে? যা যদি কোনো শক্তি থাকে, যে শক্তি গণতন্ত্রকেই মানে না, যে শক্তি বাংলাদেশকে মানবে না, যে শক্তি কোনো সংস্কার কাউকে মানবে না, সে না মানবে বিএনপিকে, না মানবে এনসিপিকে, না মানবে কমিউনিস্ট পার্টিকে, কাউকে সে মানবে না। এটা কিন্তু এটা মাথায় রাখতে হবে। সাভারে কিন্তু একটা ঘটনা আছে, বোমা পাওয়া গেছে, প্রেসার কুকার বোমা, বিশাল আওয়াজ, একটা ঘটনা আছে। কয়েকদিন আগে কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ আছে, বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। আচ্ছা, এগুলা বাদেও দিলাম। আচ্ছা, বাংলাদেশে একটা তরুণ, একটা বাচ্চা ছেলে, কিছু রাজনীতি বোঝে না, না বুঝে রাজনীতি, না বুঝে সে ধর্ম, সে যে চলে গেল হচ্ছে গিয়ে পাকিস্তানে। জি, সেখানে পাকিস্তানে গিয়ে সেই ছেলেটি পাকিস্তান সেনাবাহিনীর হাতে নিহত হলো। এরকম তো একাধিক ঘটনা আছে। এবং আরও 5-6টা ছেলের সম্পর্কে বক্তব্য আছে যে তারা টিটিপিতে, মানে তালেবান হচ্ছে গিয়ে পাকিস্তানি তালেবানে তারা কাজ করতেছে পাকিস্তান গভর্নমেন্টের এগেনস্টে। এই যে তথ্যটা, এই তথ্যটা কিন্তু একটা আলাদা তথ্য, টিটিপির তথ্য। আর আপনারা যেটা নিয়ে এখন হচ্ছে গিয়ে প্রশ্ন করছেন বা হচ্ছে শামা ওবায়দ যেটা বলেছেন, সেটা কিন্তু আল কায়েদার প্রশ্ন। বিষয়টা হচ্ছে শুধু একটা মাত্রায় ঘটনাটা ঘটে না, এটা নানা মাত্রায় কিন্তু ঘটনা ঘটবে আর কি। কিন্তু এই টেন্ডেন্সি জায়গাটা সম্পর্কে রাখতে হবে। এই টেন্ডেন্সি যদি আমরা কন্ট্রোল না করতে পারি, এটা সেফ হচ্ছে গিয়ে মানে গণঅভ্যুত্থানের সময় কিছু ছোট ছোট ঘটনা আছে, কিছু ডিসপুটস আছে, কিছু হলো জেলখানা ভাঙা হয়েছে, সেখান থেকে হচ্ছে গিয়ে অনেকে বেরিয়ে গেছে, তাদের সবাই আত্মসমর্পণ করেনি এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু জঙ্গি মামলায় কনভিক্টেড মানুষ ছিল। এইগুলা ব্যাপারে আপনাকে স্বচ্ছতার সাথে জনগণের কাছে পরিষ্কার করতে হবে, যাতে এটাকে নিয়ে দেশ বা দেশের বাইরে থেকে কেউ খেলা খেলতে না পারে। কামরুজ্জামান রতন, একদমই শেষ পর্যায়ে রয়েছে, আপনার সব শেষ কথাগুলো শুনতে চাই। সবগুলো তীর তো আমার দিকেই, সবগুলো যে অ্যাডজাস্ট করতে গেলে তো আমাকে একটু সময় জি, জি, কাটমানো এক করবে। সময় আছে আমি আপনার, ডিফেন্ড করলাম বলুন। না আপনি আচ্ছা হ্যাঁ, অনেকগুলো তীর আসলে, আমি একটু তার ফার্স্টলি বলবো, এই যে বলছে, প্রোপাগান্ডা, যে যায়- অনেক কিছু না, বলা না, না, হচ্ছে। যে যায় লঙ্কা সে হয় রাবণ, এটাকে বলেছিল, বলবে ভালো, বলা সহজ, করে দেখানো বাস্তবতা খুব কঠিন। যে বিষ খায় সে বুঝে তার বেদনাটা। তো দায়িত্ব তো সাপে কামড় না বারবার মারলে বোঝা যায় না। বুঝা যায় না। দায়িত্ব তো পেয়েছে, তো এরকম জনগণের আস্থার মধ্যে তো পেয়েছে। হ্যাঁ, ব্যর্থতা না, ভুল ত্রুটি, সময়ের একটা just, মানে আমি বলবো সময়টা, টাইমিংটা ব্যাপার। আরেকটা কথা, যে আল কায়দার ব্যাপারে আমি একটা কথা বলি। আপনি দেখেন এইটাকে, এই হামাস, এই যে যতগুলো মানে গ্রুপ, এটা খোদ আমেরিকা বা কখনো ইসরায়েল, যাদেরকে বা ইরান, যাদেরকে এই জঙ্গি তৎপরতার মধ্যে প্রেশার গ্রুপ হিসাবে বানানো হয়, আজ পর্যন্ত এটার কোনো বৈধতা বা কোনো সাকসেস আপনি দেখেছেন? আমি ওয়ার্ল্ড ওয়াইডে এটার কোনো সাকসেস দেখিনি। এখন আপনি আসেন, এই যে বাংলাদেশটা কিন্তু একটা ইসলামিক রাষ্ট্র, সবাই আমরা মনোভাবের মধ্যে জানি। যেই কারণে আমি নিজে দেখেছি, আমার এলাকায় হয়েছে, সারা বাংলাদেশে হয়েছে, ওই যে একসাথে এতগুলা বোমা নিক্ষেপ করেছিল না, ওইটা দিয়ে বাংলাদেশে একটা মানে বাজেট ট্র্যাকিংয়ের মধ্যে জঙ্গি তত্ত্ব দিয়ে বাংলাদেশকে তো আমার পিছনে ফেলে দিয়েছিলাম। এখন একটা ফ্ল্যাগ দিয়েছে, ফ্ল্যাগটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার কলেমাটা দিয়েছে তারা কারা? তারা জানান দিচ্ছে, মানে জানান দিতে চাচ্ছে তাদের অস্তিত্ব, কিন্তু এটার মধ্যে জনগণের ভিত্তি কতটুকু। আমি কেন এটাকে, রিয়াজ ভাইয়ের সাথে আমি কেন একমত হলাম, আজকে যখন ওই যে নারায়ণগঞ্জে সে পলায়ন পর বোরখাওয়ালা যে বক্তব্যটা দিছে, সে এটাকে সামনে নিয়ে আসছে। একদম, তা আমার কি মনে হয় জানেন, এইটাকেও ওই আল কায়দা, এই হামাস জাতীয় এই দেশে কোনো বাংলাদেশে আবার জঙ্গি তত্ত্ব দিয়ে জনগণের ভোটে বা তারা কিছু করতে পারবে, একেবারে বাদ। বাংলাদেশটা যখন সঠিকভাবে চলছে, আর যখন এই প্রক্রিয়ার সাথে দৃশ্যমান যেটাই ফ্ল্যাগ দেখলাম রে ভাই, রাতের আধারে যে কেউ, আপনিও কালকে আপনার একটা নতুন একটা তথ্য দিয়ে আপনি কিন্তু শেয়ার করতে পারবেন। আমি এইটার অস্তিত্বকে রাজনৈতিকভাবে আমাদের যে সম্মিলিত একটা শক্তি গণতন্ত্রের জন্য, যেটা জুলাই আমাদের শিক্ষা দিয়ে গেছে, এরপরে কোনো অপশক্তি আমাদেরকে এটাকে পরাভূত করতে পারবে না। আমরা সজাগ, আমরা দৃষ্টি নিয়েছি সেখানে আমাদের রাইটভাবে, যেটা শ্যামাবাদ বলেছেন এবং যেটা সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, সেই কথাটাকে আমি মূল্য দিতে চাই, ওইটি আমার স্ট্যান্ড। আরেকটা, এই যে সর্বশেষ, পরবর্তীতে যখনই ডাকবেন না, যখন এই যে সংস্কার সংবিধান নিয়ে কথা, তাহলে আজকে বলি, ওনারা তো সালাউদ্দিন সাহেবের সাথে বসছেন না,
ডক্টর আলী রিয়াজ সহকারে, তখন ওনাদের এত ব্যাখ্যা, এত নেগেটিভ, এত যৌক্তিকতা, আইনগত, সাংবিধানিক যখন, তখন তো ওনারা তো এটা তো কেন মানাতে পারল ছিল ভাই, না? ছিল। না, যদি এগুলা ছিল, recorded আছে সব। ওকে রেকর্ড ছিল, সব recorded তাহলে আমি আরেকটা কথা বলে যাই, অন এয়ার আমার বলা উচিত না, বাট আই মাস্ট সে, বিকজ অফ আমি তো টক শো আমি বাদ দিতে পারি। কালকে যখন দেখবি না রিয়াজ ভাই এইটার উপরে আছে, আর তো কিছু নাই, দেশ কীভাবে আগাইতে হইব, পজিটিভলি কোনো তারা কোনো কথা বলে না, শুধু ওইটা নিয়ে পড়ে দিচ্ছে, ওইটা নিয়ে পড়ে দিয়ে জনগণের সমস্যার সমাধান হয়। তাহলে সালাউদ্দিন সাহেব আমাদেরকে বলছে জুলাই সনদ নিয়ে যখন গণভোট নিয়ে কথা হবে তোমরা কোনো কথা ওই বলো না। তো আমি বলো না, আমি চুপ। বুবার কোনো শত্রু নাই, আমার কোনো শত্রু, যত রুবেল ভাই আর যত রিয়াজ বলুক তারা আমার শত্রু না, অনেক তারা আমার ভাই। ধন্যবাদ কামরুজ্জামান গণতন্ত্র রতন, অনেক ধন্যবাদ তাসনিম, রিয়াজ এবং ডক্টর সাজিদুল হক রুবেল কড়া আলাপে আসার জন্য। দর্শক শেষ করছে কড়া আলাপ, অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।